হ্যালো ভিউয়ার্স, অচিন্ততার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটি সহ রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ইতিহাস অনার্সে বা পাশে বা জেনারেলে সেকেন্ড সেমিস্টারে পড়ছো, তোমাদের যে DSCC2 অনার্সের ক্ষেত্রে এবং পাশের বা জেনারেল ক্ষেত্রে রয়েছে MDC2 বা MN2, এই যে পেপারটি রয়েছে অর্থাৎ প্রাচীন বিশ্ব সভ্যতার যে বিবর্তন, এই পেপারটির গুরুত্বপূর্ণ একটি ইম্পর্টেন্ট প্রশ্ন স্পার্টার সংবিধান। হ্যাঁ, স্পার্টার সংবিধানের যে মূল বৈশিষ্ট্য সেটি নিয়ে আলোচনা করব। এই প্রশ্নের বিশদে আলোচনা করব তোমাদের সামনে এবং এর উত্তরটি আলোচনার শেষে ওয়ান স্ক্রিনে তোমাদের সামনে তুলে ধরবো। তোমাদের এই পেপারটির একাধিক প্রশ্নের উত্তর, বলা যায় সমস্ত প্রশ্নের উত্তর, আমার চ্যানেলে আমি ইতিমধ্যে আপলোড করেছি। এই স্পার্টার সংবিধানের প্রশ্নটাই শুধুমাত্র বাকি ছিল, সেটিরও কিন্তু আজকে আমি তার ভিডিও ক্লাস দিয়ে দিচ্ছি। আর কোনো প্রশ্নের বাকি নেই। সাজেশন অনুযায়ী যদি কোনো প্রশ্ন তোমাদের আরও প্রয়োজন হয়, তার উত্তর নিয়ে আলোচনা করা বা তার অ্যান্সার যদি তোমাদের প্রয়োজন হয়, নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে, আমি তার উত্তরটি তোমাদের সামনে নিয়ে আসবো। তো আজকের ক্লাসে আলোচনা করব স্পার্টার সংবিধানের বৈশিষ্ট্য এবং এর উত্তরটিও কিন্তু তোমাদের সামনে আমি শেষে তুলে ধরবো। তো দেখো, আমরা একবার বোর্ডে দেখে নিই আমাদের মূল আলোচনার বিষয় কি। দেখো, CUBA হিস্ট্রি সেকেন্ড সেম, DSCC2, MDC2, MN2। এখানে ইম্পর্টেন্ট প্রশ্ন, স্পার্টার সংবিধানের প্রধান বৈশিষ্ট্য। তো স্পার্টা কি? স্পার্টা হচ্ছে একটি নগর রাষ্ট্র। আমরা এর আগের গ্রিসের পলিশে আমরা দেখেছি যে স্পার্টা ছিল গ্রিসের একটি পলিশ, অর্থাৎ একটি নগর কেন্দ্রিক রাষ্ট্র, এবং আরো অনেক নগর কেন্দ্রিক রাষ্ট্র গ্রিসে ছিল। তার মধ্যে স্পার্টা ছিল অন্যতম। যেমন এথেন্স আছে, কোরিন্থ আছে, আরো অনেক আছে। তার মধ্যে স্পার্টা, যতগুলো পলিশ ছিল তার মধ্যে স্পার্টা ছিল সব থেকে বেশি শক্তিশালী, এবং এই স্পার্টাতেই একটা সংবিধান ছিল। দেখো, স্পার্টা শাসন করতো কিন্তু রাজা, কিন্তু যেখানে যেখানে রাজা শাসন করতেন সেখানে তো সংবিধানের প্রয়োজন নেই। সংবিধান কাদের জন্য হয়? জনগণের জন্য হয়। জনগণের আশা আকাঙ্ক্ষা, স্বাধীনতা, এগুলোকে রক্ষা করার জন্যই, তাদের যে গণতান্ত্রিক অধিকার, সেই অধিকারকে সুরক্ষিত করার জন্যই সংবিধান রচনা করা হয়। কিন্তু রাজতান্ত্রিক রাষ্ট্রে, অর্থাৎ রাজা যে রাষ্ট্রে শাসন করে, সেখানে সংবিধান থাকে না। কিন্তু স্পার্টাতে ছিল। স্পার্টাতে রাজাও ছিল, আবার জনগণের শাসনও ছিল, অর্থাৎ রাজা এবং প্রধানমন্ত্রী, জনগণের প্রতিনিধি, দুটোরই সহাবস্থান ছিল। রাজতন্ত্র ছিল, গণতন্ত্র ছিল। তো এই সুন্দর ব্যবস্থাটা একটা সংবিধানের মধ্য দিয়ে আবর্তিত হয়, যে সংবিধান নিয়েই আমাদের আলোচনা। তা দেখো, স্পার্টা গ্রিসের এক বিখ্যাত ওই লেখক হোমার, হোমার লিখেছিলেন ইলিয়াড এবং ওডিসি, এই দুই মহাকাব্য। যে মহাকাব্য থেকে আমরা স্পার্টার ইতিহাস জানতে পারি। এবং মাইসিনীয় গ্রিস, গ্রিসে তো অনেক যুগ আছে, ধ্রুপদী গ্রিস, মাইসিনীয় গ্রিস, রাজতান্ত্রিক যুগ, গণতান্ত্রিক যুগ, এরকম পাটে পাটে ভাগ আছে। যদি গ্রিসের ইতিহাস প্রথম থেকে পড়া যায় তাহলে আমরা এই পর্বগুলো দেখতে পাই। তা মাইসিনীয় গ্রিসের রাজত্বকালে বা এই সময়ে এই স্পার্টার উত্থান ঘটে, এবং স্পার্টার উত্থান ঘটিয়েছিলেন মেনেলাস বলে একজন রাজা, যে রাজার হাত ধরে স্পার্টা গড়ে ওঠে। এবং এই মেনেলাসের স্ত্রী বা পত্নী হেলেনা, তাকে কেন্দ্র করে কিন্তু ট্রয় যুদ্ধ হয়, অর্থাৎ গ্রিস এবং ট্রাজান যে যুদ্ধ, যে যুদ্ধের বিখ্যাত এক যুদ্ধ, যা নিয়ে অনেক সিনেমা তৈরি হয়েছে, সেই যুদ্ধটি হয়। অর্থাৎ এই ছিল স্পার্টার একটা সংক্ষিপ্ত বক্তব্য, যেখানে ইলিয়াড এবং ওডিসির গ্রন্থ থেকে আমরা স্পার্টার সম্পর্কে জানতে পারি। এখন আমাদের আলোচনার বিষয় সংবিধান। তো দেখো, স্পার্টার সংবিধান যিনি প্রথম রচনা করেন বা যার আমলে সংবিধানটা প্রবর্তিত হয়, তার নাম হচ্ছে লাইকারগাস। লাইকারগাস, এই রাজা লাইকারগাসের সময়ে স্পার্টার সংবিধানটি প্রবর্তিত হয়। তবে স্পার্টার সংবিধান ছিল কিন্তু প্রাচীনপন্থী, অর্থাৎ রক্ষণশীল। তার কারণ ছিল দুটো। এক ছিল জনগণ ছিল রক্ষণশীল, পুরনোপন্থী, প্রাচীনপন্থী, তাই সংবিধানটাও হয়েছিল রক্ষণশীল। আর অন্যদিকে স্পার্টার যে কৃতদাস হেলটরা কিন্তু বারে বারে বিদ্রোহ করতো স্পার্টার বিরুদ্ধে। কারণ আমরা হেলট বিদ্রোহ উপরে আমি একটা ভিডিও ক্লাস দিয়েছি, সেখানে আমি আলোচনা করেছি যে স্পার্টাররা সবসময় সন্ত্রস্ত হয়ে থাকতো এই হেলটদের বিদ্রোহ কখন হবে তার জন্য, এবং বারে বারে হেলটরা বিদ্রোহ করেছে এবং তাদের বিদ্রোহকে দমন করা হয়েছে। তাই স্পার্টায় হেলটদের বিদ্রোহকে দমন করার জন্য স্পার্টার সংবিধানটি ছিল রক্ষণশীল, প্রাচীনপন্থী। এখন স্পার্টার এই সংবিধানের 4টি ভাগ আছে। তোমরা দেখো, স্পার্টার সংবিধান যদি খুবই সহজ বিষয়, যদি একটু মন দিয়ে তোমরা বোঝো বা এই ক্লাসটা একটু শোনো, তাহলে কিন্তু তোমাদের কাছে ইজি হয়ে যাবে ব্যাপারটা। আর যদি না বুঝতে পারো তাহলে খুব কঠিন, তাহলে মাথায় ঢুকবে না বিষয়টা কি।
আবার এই প্রশ্ন কিন্তু তোমাদের খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন সাজেশনে। এবার অনার্সদের জন্য, পাশের জন্য, প্রত্যেকের জন্য এই প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। সাজেশন দেখলে তোমরা বুঝতে পারবে। আমার যে সাজেশনটা তোমাদেরকে দিয়েছি, সাজেশনে দেখবে এই প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। এছাড়া তোমাদের যে এসএসসি পেপার রয়েছে, সেই এসএসসি পেপারের কিন্তু আমি অনেক প্রশ্নের উত্তর ইতিমধ্যে দিয়ে দিয়েছি। যেমন একটা মেলা সম্পর্কে তোমাদেরকে 30 নম্বরে অ্যান্সার লিখতে হবে, মেলা বা উৎসব। সেখানে গঙ্গাসাগর মেলা, তার উপরে কিন্তু আমি ভিডিও ক্লাস দিয়েছি, অ্যান্সার দিয়ে দিয়েছি। এছাড়া অধরায় স্পর্শ, বাস্তব মানে ঐতিহ্য, এগুলো কাকে বলে তার উপরেও দিয়েছি। ভারতের ঐতিহ্য সংরক্ষণ সংক্রান্ত যে আইন, সেটার উপরে একটা ভিডিও ক্লাস দিয়েছি। আর মাত্র 2টি কি 3টি প্রশ্ন বাকি আছে, যা আগামী 1 সপ্তাহের মধ্যে আমি তোমাদের সামনে নিয়ে আসবো। তাই তোমরা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে যারা একসাথে তোমরা পড়াশোনা করো, এবং ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে। দেখো তোমরা অনেকেই কিন্তু আমার চ্যানেল দেখো, আমি জানি, এবং চ্যানেলে তোমরা অনেক উপকার পাচ্ছ আশা করি, কিন্তু তোমরা অনেকেই কিন্তু সাবস্ক্রাইব করছো না। যারা তোমরা ক্লাসে পড়ো, তোমাদের তো এই ক্লাসগুলো ইম্পর্টেন্ট, এই নোটসগুলো ইম্পর্টেন্ট। তোমরা যে যেখানে পারো টিউশন পড়তেই পারো। যদি আমার চ্যানেল তোমরা ফলো করো, তাহলে এখান থেকে কিন্তু তোমরা পাশাপাশি অনেকটাই সুবিধা পাবে। আমি এখানে পুরোপুরিভাবে সিলেবাস ওয়াইজ কিন্তু প্রত্যেকটা প্রশ্ন ধরে ধরে তোমাদের প্রতিটা সেমিস্টারে একদম দায়িত্বশীল ব্যক্তির মতো, আমি টিচারের মতো আমি তোমাদেরকে কিন্তু গাইড করব। আমি 18-20 বছর ধরে টিউশন পড়িয়ে আমি যে অভিজ্ঞতা অর্জন করেছি, তার আলোকে আমি এই চ্যানেলের মাধ্যমে তোমাদের সামনে আমি এরকমভাবে তোমাদের প্রতিটা সেমিস্টার খুব সুন্দরভাবে, সুশৃঙ্খলভাবে ভিডিও লেকচার ক্লাসে আলোচনার ভিতর দিয়ে তার উত্তরগুলি তোমাদের সামনে নিয়ে আসবে। এবং আমি যে অ্যান্সারগুলো তোমাদেরকে দেবো, তোমরা অ্যান্সারগুলো পড়লেই বুঝতে পারবে যে অন্যান্য অ্যান্সারগুলো থেকে সম্পূর্ণ আলাদা। এবং কলেজে স্যারকে দিয়ে তোমরা অ্যান্সারগুলো যাচাই করে দেখতে পারো, একদম হাইয়েস্ট নাম্বার পাবে কলেজে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তাই তোমরা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। তোমরা অনেকেই ভিডিও দেখছো কিন্তু তোমরা সাবস্ক্রাইব করছো না, এটা কিন্তু আমাকে খুব নিরুৎসাহী করছে এবং আমি আমার মোটিভেট হতে পারছি না। তাই তোমাদের জন্য আমার এই প্রয়াস, তোমাদেরই স্বার্থে। আমি, তোমরা জানো আমার চ্যানেলের নামই হচ্ছে ফ্রি কোচিং চ্যানেল, অর্থাৎ এখানে সম্পূর্ণ ফ্রিতে, আমি সম্পূর্ণ ফ্রিতে তোমাদেরকে গাইডলাইন দিচ্ছি। এবং এখানে কোনো রকম অফলাইন পড়ানো বা পেইড ক্লাস অন্যান্য চ্যানেলে যেমন হয়, সেরকম কোনো ব্যাপারই নেই। এখানে সম্পূর্ণ একেবারে ফ্রিতে আমি কিন্তু তোমাদেরকে এই পথপ্রদর্শকের কাজ করছি। তাই তোমরা অবশ্যই, আমি যেমন নিঃস্বার্থভাবে তোমাদের জন্য এই কাজগুলো করছি, তোমরাও চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, চ্যানেলকে একটু গ্রো করার চেষ্টা করবে। কারণ চ্যানেল গ্রো না করলে চ্যানেলের অস্তিত্ব থাকবে না, এটা তোমরা জানো কম বেশি, অনেকেই তোমরা যারা ইউটিউব সম্পর্কে তোমাদের আইডিয়া আছে। তাই তোমরা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। দেখো আমি কিন্তু বলি না চ্যানেলে, আমার এর আগে 400-500 ভিডিও দেওয়া হয়ে গিয়েছে, কিন্তু আমি সেইভাবে যে চ্যানেল সাবস্ক্রাইব করো এরকম কথা বলি না কখনো। কিন্তু এখন কথা প্রসঙ্গে বললাম, তো তোমরা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো। তো দেখো এখানে আলোচনার যে মূল বিষয়, আমরা সেখানে চলে আসি। যে তাহলে কি দেখলাম যে স্পার্টার সংবিধান 4টি অংশে বিভক্ত। একটু ভালো করে শুনে নাও, দেখবে একেবারে ক্লিয়ার হয়ে যাবে। 4টি অংশ, টোটাল স্পার্টার সংবিধানের 4টি অংশ। তো প্রথম কি আছে দেখো, দুই রাজা মানে রাজা দুজন স্পার্টায়, একটা অভিনব ব্যাপার। 2 আছে গেরুশিয়া। গেরুশিয়াটা কি না, প্রবীণদের পরিষদ, যারা বয়স্ক ব্যক্তি, 60-এর উপরে যাদের বয়স, তাদের একটা পরিষদ ছিল গেরুশিয়া। 3 ছিল আপেলা। আপেলাটা কি না, সর্বসাধারণের পরিষদ, যেখানে স্পার্টার যারা নাগরিক তারা প্রত্যেকেই এই আপেলার সদস্য হতে পারত। এছাড়া ছিল 5 জন ম্যাজিস্ট্রেট, যাদের একটা সভা ছিল এফরেট, এবং ম্যাজিস্ট্রেটদের বলা হতো এফর, এবং তাদের যে সংগঠন এফরেট। তাহলে 4টি অংশ পেলাম, 2 রাজা, গেরুশিয়া, আপেলা এবং এফরেট। এবার এগুলো নিয়ে একটু ডিসকাস করতে। দেখো 2 রাজা, প্রথমে আলোচনা আসি 2 রাজা। কেন 2 রাজা? কারণ স্পার্টায় 2টো গোষ্ঠী ছিল এবং 2টো গোষ্ঠী শক্তিশালী ছিল, এবং 2 গোষ্ঠী কেউই কিন্তু রাজতান্ত্রিক যে তাদের যে দাবি, সে দাবি থেকে তারা পিছু হটেনি। অর্থাৎ 2টি গোষ্ঠী চেয়েছিল তাদের গোষ্ঠী থেকে রাজা হোক। তাই শেষ পর্যন্ত 2টি গোষ্ঠীর মধ্যে আলাপ আলোচনার ভিতর দিয়ে একটা মীমাংসা হয় এবং 2 গোষ্ঠী থেকে 2 জন রাজা রাজপদে বসেন। 2টি গোষ্ঠী কি নাম? অ্যাগিডাই বলে একটি গোষ্ঠী আছে, আরেকটি আছে ইউরিপন্টিডাই। ইউরিপন্টিডাই এবং অ্যাগিডাই, এই 2 গোষ্ঠী থেকে 2 জন রাজা কিন্তু এখানে রাজত্ব করতেন। তবে এই রাজপদ ছিল কি বংশানুক্রমিক, রাজার ছেলে আবার রাজা হতেন, রাজার ছেলে আবার রাজা হতেন। এতে করে অনেক অযোগ্য ব্যক্তিও কিন্তু রাজা হতেন, যেটা স্পার্টার শাসনের ক্ষেত্রে কিন্তু খুব খারাপ একটা প্রভাব ফেলেছিল। তাই অনেক অযোগ্য রাজা ছিলেন। তবে এই রাজাদেরকে শপথ নিতে হতো, প্রতি মাসে শপথ নিতে হতো। কাদের কাছে শপথ নিতে হতো? ম্যাজিস্ট্রেটদের কাছে, যাদেরকে এফর বলা হয়।
এই এফররা ছিল কিন্তু জনগণেরই প্রতিনিধি, অর্থাৎ এফরদের নিয়োগ করতো কারা? এই গেরুসিয়া এবং অ্যাপেলা, এই যে বয়স্কদের সভা, সাধারণ মানুষের যে সভা অ্যাপেলা, এদের দ্বারাই নির্বাচিত হতেন এফররা। এবং স্পার্টা বলে যে নগর রাষ্ট্রটি আছে সেটি কিন্তু 5টি ডেমি মানে গ্রাম, 5টি গ্রামের একটা সমষ্টি ছিল স্পার্টা। এবং 5টি গ্রাম থেকে 5 জন ম্যাজিস্ট্রেট ছিলেন, মানে 5 জন এফর ছিলেন। তাই এফরেট অর্থাৎ এফরদের যে সংগঠন এফরেট, তাতে কিন্তু সদস্য সংখ্যা ছিল 5। এখন এই এফরদের কাছে শপথ নিতে হতো রাজাকে। রাজা যতদিন ভালোভাবে শাসন করবেন ততদিন সে অধিকার পাবে, আর যতদিন তিনি ঠিকঠাক শাসন করতে পারবেন না তখন তাকে উঠে যেতে হবে। এইরকম ভাবে রাজাকে কিন্তু শপথ দিতে হতো। অর্থাৎ দেখা যাচ্ছে রাজাদের যে অধিকার, সেই অধিকারকে কিন্তু অনেকটা খর্ব করে দেওয়া হয়েছিল। এবং এফররা রাজাদেরকে নিয়ন্ত্রণ করতেন ব্যাপকভাবে। রাজা যুদ্ধ করতে গেলে এফররা সাথে যেতেন, রাজাদের সমালোচনা করতেন কাজ করবেন এফররা। এবং যুদ্ধ, শান্তি, বৈদেশিক চুক্তি এসব ক্ষেত্রে এফরদের কথাই ছিল শেষ কথা। স্পার্টার যে গুপ্ত পুলিশ বাহিনী তাকে নিয়ন্ত্রণ করতো এফররা। এছাড়া যে কোনো আইন প্রণয়ন করার ক্ষেত্রে এফরদের কথাই ছিল শেষ কথা। এবং এফররা এখানে নানা রকম ভাবে রাজাকে নিয়ন্ত্রণ করতেন। সেনাপতি যিনি ছিলেন স্পার্টায়, সেই সেনাপতিকে নিয়োগ করা, বরখাস্ত করা সবই কিন্তু এফররাই নিয়ন্ত্রণ করতেন। কিছু সময় দেখা গেছে যে রাজার থেকেও এফরদের ক্ষমতা বেশি হয়ে গেছে, তাই এফররাই রাজাদেরকে নিয়ন্ত্রণ করতো, রাজার ক্ষমতাকে খর্ব করতেন। তবে রাজার যে শাসন, রাজার প্রধান দায়িত্ব কি? শাসন বা বিচার। তা বিচারের ক্ষেত্রেও রাজার যে ক্ষমতা, সে ক্ষমতাকে অনেকটা খর্ব করা হয়। তবে রাজার এখানে 3 ধরনের ক্ষমতা ছিল। এক, যে কোনো ব্যক্তি যদি দত্তক নিতে চাইতেন তখন রাজার কাছ থেকে পারমিশন নিতে হতো। কোনো ব্যক্তি মারা গেলে তার যদি কোনো অবিবাহিতা কন্যা থাকে তখন সেই কন্যার বিবাহের ব্যবস্থা করতেন রাজা। এছাড়া জনগণের জন্য যে রাস্তাঘাট, সেই রাস্তাঘাটের উন্নতি বা ডেভেলপমেন্ট করতেন কিন্তু রাজা। তা যাই হোক, আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে স্পার্টায় 2 জন রাজা ছিলেন। একজন ছিল অ্যাগিডাই গোষ্ঠী থেকে, একজন ছিল পন্টিডাই গোষ্ঠী থেকে। এবং রাজাদের ক্ষমতাকে খর্ব করা হয়, বিচার সংক্রান্ত অধিকারকে খর্ব করা হয়, এবং তাদেরকে নিয়ন্ত্রণ করতেন জনগণের দ্বারা নির্বাচিত এফর বা ম্যাজিস্ট্রেটরা। এরপরে দেখি আমরা গেরুসিয়া। এর পরের সংগঠন কি আছে? গেরুসিয়া মানে অর্থাৎ স্পার্টায় 60-এর উপরে যাদের বয়স, মানে বয়স্ক ব্যক্তি, প্রবীণ ব্যক্তি, তাদের পরিষদ। এবং এদের কাজ কি? রাজাকে উপদেশ দেওয়া, অর্থাৎ এরা ছিল উপদেষ্টার ভূমিকায়। এবং এরা বিচার সংক্রান্ত ব্যাপারে এরা ব্যাপক ক্ষমতার অধিকারী ছিল। এবং এই গেরুসিয়ার সদস্য ছিল 30 জন। এই 30 জনের মধ্যে 2 জন কিন্তু রাজা ছিলেন, মানে 2 রাজা ছিলেন গেরুসিয়ার সদস্য। বাকি 28 জন বিভিন্ন জায়গা থেকে তারা নির্বাচিত হতেন। এবং সেই নির্বাচনটা হতো কিভাবে? লটারির মাধ্যমে। নির্বাচনটা কারা করতেন? অ্যাপেলা বলতে সাধারণ যে জনগণের সভা, এই সভা নির্বাচন করতেন। এরা ভোট দিয়ে নির্বাচিত করতেন গেরুসিয়ার সদস্যদের। এবং গেরুসিয়ার সদস্য হতে গেলে কিন্তু সাধারণ মানুষ হতে পারতেন না, তাকে অভিজাত হতে হতো, বড় লোক ধনী ব্যক্তি হতে হতো। তাই স্পার্টার সংবিধান ছিল অলিগার্চি, অর্থাৎ অভিজাততান্ত্রিক। এটা কিন্তু গণতান্ত্রিক চরিত্র ছিল না, ঐতিহাসিকরা বলছেন। তা যাই হোক, অভিজাতদের ভিতর থেকে গেরুসিয়ারা নির্বাচিত হতেন প্রবীণ ব্যক্তিরা, ষাটোর্ধ্ব ব্যক্তিরা। এবং তারা রাজার উপদেশ দিতেন, বিচার সংক্রান্ত অধিকার ভোগ করতেন এবং রাজাকেও নিয়ন্ত্রণ করতেন। রাজাও এর সদস্য ছিলেন এবং এদেরকে নিয়োগ করতেন অ্যাপেলা। এবার আসি অ্যাপেলাটা কি আছে দেখো। অ্যাপেলা মানে সাধারণের সভা, অর্থাৎ স্পার্টার সমস্ত নাগরিক, কৃতদাস বাদে, হ্যাঁ, এবং হেলট বাদে আর সমস্ত নাগরিক কিন্তু এই অ্যাপেলার সদস্য ছিলেন। এবং এই অ্যাপেলার যে সভাপতিত্ব করতেন রাজা, কিন্তু পরবর্তীকালে দেখা যায় যে অ্যাপেলার সভাপতিত্ব করতেন এফররা, অর্থাৎ রাজার এই অধিকারকে কেড়ে নিয়েছিল এফররা। এছাড়া এই অ্যাপেলা মানে এর যে রাজনৈতিক গুরুত্ব সেটা পরবর্তীকালে অনেকটা হারিয়ে ফেলে। তার কারণ কি? তার কারণ এখানে মানে বাস্তব ক্ষেত্রে আমরা দেখতে পাই যে অ্যাপেলার রাজনৈতিক গুরুত্ব অনেকটাই কমে যায়। কারণ এই গেরুসিয়া মানে অ্যাপেলা যাদেরকে নিয়োগ করছে গেরুসিয়া, এবং গেরুসিয়া যাদেরকে নিয়োগ করছে ম্যাজিস্ট্রেট। তাহলে এখানকার সিস্টেমটা একটু ভালো করে বুঝতে হবে। সর্বসাধারণের সভা হচ্ছে অ্যাপেলা,
যে অ্যাপেলা নিয়োগ করছে গেরুশিয়াদের, বয়স্ক ব্যক্তিদের, যে গেরুশিয়া নিয়োগ করছে ম্যাজিস্ট্রেটদের বা এফরদের, এই এফররা কিন্তু রাজাকে নিয়ন্ত্রণ করছে। এরকম একটা সিস্টেম ছিল, মানে রাজা, গেরুশিয়া, অ্যাপেলা, এটাকে যদি আমি উল্টে দিই তাহলে অ্যাপেলা নিয়োগ করছে গেরুশিয়া, গেরুশিয়া নিয়োগ করছে এফরদের, এফররা নিয়ন্ত্রণ করছে রাজাকে। কিন্তু কোনো আইন, কোনো প্রস্তাব যদি রাজা বা গেরুশিয়া এরা যদি আলোচনা করে থাকে তাহলে এবং মানে এফর এবং গেরুশিয়া মিলে যদি কোনো প্রস্তাব পাশ করে থাকে তাহলে সেই প্রস্তাবকে অনুমোদন নিতে হতো অ্যাপেলার সভা থেকে। কিন্তু অ্যাপেলা যদি সেই অনুমোদন না দেয়, সর্বসাধারণের সভা যদি সেই আইনকে অনুমোদন না দেয়, তবে কি করতো এফররা, কি করতো এই অ্যাপেলার সভাকে ভেঙে দিত, সর্বসাধারণের সভাকে ভেঙে দিত। এইভাবে তারা আইনকে পাশ করে নিত। অর্থাৎ স্পার্টার সংবিধানে গেরুশিয়াদের ব্যাপক প্রভাব তৈরি হয়েছিল, মানে এই অভিজাতদের, এবং পাশাপাশি এফরদের, মানে ক্ষমতা চলে গিয়েছিল এফর এবং গেরুশিয়াদের হাতে। তাই সাধারণ মানুষের যে অ্যাপেলা, তাদের রাজনৈতিক ভ্যালু বা গুরুত্বটা অনেক কমে গিয়েছিল। তাই অনেক ঐতিহাসিক বলছেন যে স্পার্টার সংবিধানের গণতান্ত্রিক যে চরিত্র সেটা কিন্তু ছিল না, ছিল অভিজাত তান্ত্রিক একটা চরিত্র। যেহেতু এই গেরুশিয়ার সদস্যরা ছিল অভিজাত, সবাই এফর বা ম্যাজিস্ট্রেটরাও ছিল অভিজাত, তাই এখানে অভিজাতদের আধিপত্য প্রতিষ্ঠিত হয়েছিল এবং তাদেরকে নিয়োগ অ্যাপেলা করতেন ঠিকই, কিন্তু অ্যাপেলাদেরকে গুরুত্ব দেওয়া হতো না কার্যক্ষেত্রে, বাস্তব ক্ষেত্রে। সেটার কথা এখানে বলা হয়েছে যে অ্যাপেলার যে রাজনৈতিক গুরুত্ব সেটা কিন্তু অনেকটাই কমে গিয়েছিল। এই কথা কে বলছেন? ভিক্টর এরেনবার্গ বলে একজন ঐতিহাসিক, তিনি এই কথা বলছেন। আচ্ছা, এরপরে আসি ম্যাজিস্ট্রেট, পাঁচজন ম্যাজিস্ট্রেট অর্থাৎ শাসনকর্তা, 5টি গ্রামের 5জন ম্যাজিস্ট্রেট, যাদেরকে আমরা বলি এফর, এবং এদের যে সভা, সেই সভাকে আমরা বলছি এফরেট। এই এফরেট এরা নাগরিকদের প্রতিনিধি ছিল এবং রাজাদের যে রাজ কর্তব্য তার অতন্দ্র প্রহরী, সর্বক্ষেত্রে রাজা কি করছে কি করছে না সব কিছুর তত্ত্বাবধান করা, দেখাশোনা করা করতেন কিন্তু এই 5জন ম্যাজিস্ট্রেট। এরা ছিল জনগণের অনুমোদিত প্রতিনিধি এবং এরা রাজাকে ব্যাপকভাবে কিন্তু নিয়ন্ত্রণ করতেন। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে এই ম্যাজিস্ট্রেটদেরকেও নিয়োগ করা হতো লটারির মাধ্যমে। নির্বাচন করতেন কারা? অ্যাপেলা নিয়োগ করতেন, গেরুশিয়া, এরাই কিন্তু নির্বাচন, মানে তারা ভোটাভুটির মাধ্যমে এই এফরদেরকে নিয়োগ করতেন। তবে অ্যারিস্টটল এই ব্যবস্থাটাকে একটা শিশু সুলভ হাস্যকর ব্যবস্থা বলেছেন এই এফরদের নিয়োগ করার বিষয়টা, যেটি একতরফাভাবে হতো অভিজাত ব্যক্তিদের থেকে, সাধারণ মানুষের অধিকার ছিল না এফর হওয়ার, তাই হয়তো তিনি এই কথা এখানে তুলে ধরেছেন। যাই হোক, 5টি গ্রাম বা 5টি ডেমি থেকে কিন্তু এই 5জন ম্যাজিস্ট্রেট এখানে নিয়োগ হতেন এবং এদের কাজ ছিল কি রাজাকে নিয়ন্ত্রণ করা, সেনাপতিকে বরখাস্ত করা বা নিয়োগ করা, এবং রাজকীয় কর্তব্যের এরা অতন্দ্র প্রহরী ছিল, রাজাকে সমালোচনা করতেন এবং গুপ্ত যে পুলিশ বাহিনী তাকে নিয়ন্ত্রণ করতেন এই 5জন ম্যাজিস্ট্রেট। তাই এখানে বিউরি, ঐতিহাসিক বিউরি এবং মিগস, এই দুই ঐতিহাসিক বিউরি এবং মিগস, তারা বলছেন যে স্পার্টার যে সংবিধান সেটি ছিল জটিল, তার কারণ নানা রকম উপাদানের সমন্বয়ে এই সংবিধানটি এখানে রচিত হয় এবং এই সংবিধান ছিল অভিজাত তান্ত্রিক। তার কারণ রাজাকে যারা নিয়ন্ত্রণ করছে সেই এফর, তারা ছিল অভিজাত, এফরদেরকে যারা নিয়ন্ত্রণ করছে গেরুশিয়া, তারাও ছিল অভিজাত, তাদেরকে নিয়োগ করছে অ্যাপেলা, কিন্তু অ্যাপেলার গুরুত্ব কার্যক্ষেত্রে থাকছে না, তাদের মতামতকে কিন্তু গুরুত্ব দিচ্ছে না গেরুশিয়া বা এফররা, কারণ তারা প্রয়োজন বোধে অ্যাপেলাকে ভেঙে দিতে পারে, সাধারণের সভাকে ভেঙে দিয়ে তারা নিজেদের মতো সিদ্ধান্ত নিতে পারে। তাই এখানে চরিত্রটা, সংবিধানের চরিত্রটা কিন্তু ছিল অভিজাততান্ত্রিক বা অলিগার্চি। এছাড়া দেখো মানে রাজা, মানে এখানে 2 রকম চরিত্র দেখা যায় সংবিধানে। যেহেতু রাজার উপস্থিতি আছে, আমরা দেখতে পাচ্ছি 2জন রাজা আছে, তো 2জন রাজা থাকা এই সংবিধান ছিল রাজতান্ত্রিক। আবার এখানে জনগণের দ্বারা প্রতিনিধি গেরুশিয়া বা এফর এরা ছিল, তাই এটাকে আমরা আবার গণতান্ত্রিকও বলতে পারি। সংবিধানে 2টো চরিত্র পাওয়া যাচ্ছে, একটা রাজতান্ত্রিক চরিত্র, আবার পাশাপাশি আরেকটা আমরা দেখতে পাচ্ছি যে গণতান্ত্রিক চরিত্র। তাই এইভাবে একটা মিশ্র চরিত্র রূপ ধারণ করেছিল কিন্তু স্পার্টার সংবিধান। তো এই বিষয়গুলোই তোমাদেরকে ধাপে ধাপে আলোচনা করতে হবে, যেখানে
স্পার্টার সংবিধানের উপর একটা ইন্ট্রোডাকশন দিয়ে, স্পার্টার মানে পলিশ রাষ্ট্রটির উপর একটা ইন্ট্রোডাকশন দিয়ে সংবিধান লাইগার গাছ তৈরি করছেন, এবং সেটা প্রাচীনপন্থী রক্ষণশীল ছিল এই সংবিধান। সংবিধানের 4টি অংশ, 2টি রাজা, 2 রাজার উপরে আলোচনা করতে হবে। গেরুশিয়া, কিভাবে গেরুশিয়া প্রবীণদের সভাটা তৈরি হয় অ্যাপেলোর নির্বাচনের ভিতর দিয়ে। তারপরে অ্যাপেলা সাধারণের সভা, সেটি কিভাবে তৈরি হয় সর্বসাধারণকে নিয়ে, তাদের অধিকার কতটা আছে, তাদের কর্তব্য কি, তারা কি কি দায়িত্ব পালন করত। তারপরে রয়েছে এফর, 5 জন ম্যাজিস্ট্রেট, সেটা কিভাবে তৈরি হয়, কিভাবে গঠিত হয়, তাদের দায়িত্বটা কি, তারা কিভাবে রাজাকে নিয়ন্ত্রণ করতেন, কিভাবে রাজার কাছে সমালোচনা করতেন, কি কি অধিকার তারা ভোগ করতেন। এবং শেষে আলোচনা করতে হবে টোটাল অল ওভার সংবিধানের চরিত্র। এটা অভিজাততান্ত্রিক না গণতান্ত্রিক না বিভিন্ন উপাদানের সংমিশ্রণে তৈরি। বিভিন্ন ঐতিহাসিকরা এখানে কে কি বলছেন, বিউরি মিক্স এবং এখানে রয়েছে একজন ভিক্টর এরেনবার্গ, এনাদের মতো ঐতিহাসিকরা কি বলছেন স্পার্টার সংবিধান নিয়ে, তার চরিত্র নিয়ে কি বলছেন, সেই বিষয়টা নিয়ে একটা মূল্যায়নের অংশে লিখতে হবে। তো এই প্রশ্নটা 20 নম্বরের জন্য তোমাদেরকে আসতে পারে অনার্সে, পাশের ক্ষেত্রেও 20তে আসতে পারে, আবার পাশে 10 নম্বরেও আসতে পারে। তো যেভাবেই আসুক এই বিষয়গুলোর উপরে এই 4টি মূল পয়েন্ট, 2 রাজা, গেরুশিয়া, অ্যাপেলা এবং এফর বা ইফর, এদের উপরেই কিন্তু বিষয়গুলো আলোচনা করতে হবে। এবং প্রত্যেকটা বিষয়ের উপরে 2টো করে প্যারা করতে হবে। 2 রাজার উপরে 2টি প্যারা, গেরুশিয়ার উপরে 2টি প্যারা, অ্যাপেলার উপরে 2টি প্যারা এবং 5 জন ম্যাজিস্ট্রেটের উপরে 2টি প্যারা। তাহলে কটি হলো? 8টি প্যারা হলো। তার আগে একটা ইন্ট্রোডাকশন হচ্ছে, ভূমিকা, যেখানে স্পার্টার সংবিধান বা স্পার্টার সম্পর্কে একটু লিখতে হবে। তাহলে 8 আর 1 9টি প্যারা হলো। আর শেষে একটা মূল্যায়ন করতে হবে, অর্থাৎ স্পার্টার সংবিধানের চরিত্র অভিজাততান্ত্রিক না গণতান্ত্রিক, ঐতিহাসিকদের বক্তব্যটা কি, সেটা নিয়ে একটা মূল্যায়নের অংশে লিখতে হবে। এই 10টি প্যারা লিখলে তবে 20 নম্বরের অ্যান্সার কমপ্লিট হবে। আর যদি এটা 10 নম্বরের পরে তোমাদের জেনারেল বা পাশেদের ক্ষেত্রে, তাহলে কিন্তু মূলত ভূমিকাটা লিখবে, লিখে 2 রাজা সম্পর্কে একটা প্যারা, গেরুশিয়া সম্পর্কে একটি প্যারা, অ্যাপেলা সম্পর্কে একটি প্যারা এবং 5 জন ম্যাজিস্ট্রেট বা ইফরদের সম্পর্কে একটি প্যারা। মোট 6টি বা 5টি প্যারার ভিতরে এই অ্যান্সারটা কমপ্লিট করতে হবে। তা মোটামুটি একটা স্বচ্ছ ধারণা তোমরা পেলে। এবার নোটসটা নিয়ে, এটা অ্যান্সারটা নিয়ে আমি অন স্ক্রিনে আলোচনা করব, তোমরা এবার মন দিয়ে ওটা পড়বে, দেখবে এই বিষয়গুলো নিয়েই সেখানে লেখা আছে এবং সহজে তোমরা বুঝতে পারবে। তো এই প্রশ্নটি তোমাদের শেষ প্রশ্ন ছিল, তোমাদের সাজেশন অনুযায়ী বড় প্রশ্ন, সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া হয়ে গেছে। তোমরা যারা মানে প্রশ্নের উত্তরগুলো খুঁজে পাচ্ছ না, তারা আমার চ্যানেলের ডেসক্রিপশন বক্স দেখবে, বা এই যে কোশ্চেনটা আছে স্পার্টার সংবিধান, এর যে ভিডিওটা আমি এখন আপলোড করছি, এর ডেসক্রিপশন বক্সটা ফলো করবে, দেখবে সমস্ত প্রশ্নের উত্তর ওখানে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে। এছাড়া আমার চ্যানেলের যে প্লে লিস্ট আছে সেকেন্ড ইয়ার বা সেকেন্ড সেমিস্টার হিস্ট্রি অনার্স বা জেনারেলের যে প্লে লিস্টটা আছে, সেটাকে কিন্তু ক্লিক করলে তোমরা সেকেন্ড সেমের সব কিছু পেয়ে যাবে। তা যাই হোক, তোমাদের 5 নম্বরের প্রশ্ন, 10 বা 20 নম্বরের সমস্ত প্রশ্নের অ্যান্সার দেওয়া হয়ে গেছে। 5 নম্বরে একটা প্রশ্ন শুধুমাত্র বাকি আছে, পশুপালক যাযাবর বৃত্তি, যেটা আমি কালকেই তোমাদের সামনে নিয়ে আসবো, তাহলে অল ওভার কমপ্লিট হয়ে যাবে। আর তোমাদের এসএসসি পেপারে 2টি প্রশ্ন কি 3টি প্রশ্ন বাকি আছে, সেটাও আমি 2-1 দিনের মধ্যে দিয়ে দেবো, তোমাদের সেকেন্ড সেম কমপ্লিট। এছাড়া তোমরা যদি পাশে কারোর পল সায়েন্স থাকে, পাশে কারোর এডুকেশন থাকে, তারও কিন্তু আমি গাইড আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে। ইতিমধ্যে আমি এডুকেশনের প্রায় ম্যাক্সিমাম প্রশ্ন, সির্ফ 2টি প্রশ্ন মানে বাকি আছে, আর সমস্ত প্রশ্নের অ্যান্সার দেওয়া হয়ে গিয়েছে। বুদ্ধির উপরে একটা প্রশ্ন বাকি আছে, আর সমস্ত প্রশ্নের উত্তর অ্যান্সার কমপ্লিট। পল সায়েন্সেও তাই, প্রায় অর্ধেকের বেশি কোশ্চেন অ্যান্সার দেওয়া হয়ে গিয়েছে। তা তোমরা আমার চ্যানেল যদি ফলো করো, তোমরা সমস্ত মেন যে সাবজেক্টগুলো রয়েছে, হিস্ট্রি অনার্স বা পাস, এডুকেশন জেনারেল বা পল সায়েন্স জেনারেল, এইসব সমস্ত সাবজেক্টের গাইডলাইন পেয়ে যাবে। অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে তোমরা এবং চ্যানেলের সাথে থাকবে, তাহলে এরকম নিত্য নতুন তোমাদের ক্লাস রিলেটেড ভিডিও তোমাদের জন্য আমি নিয়ে আসতে পারবো। তো চলো এবার শুরু করি। আমরা অন স্ক্রিনে এই কোশ্চেনের যে অ্যান্সার, সেই অ্যান্সারটি নিয়ে এবার আলোচনা করি। বিএ হিস্ট্রি অনার্স জেনারেল সেকেন্ড সেম ডিএসসিসি 2 বা এমডিসি 2 বা এমএন 2, প্রশ্নটি হচ্ছে স্পার্টার সংবিধানের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। উত্তরটি এইভাবে লিখবে অ্যান্সার, ইলিয়াড ও ওডিসি এই 2 মহাকাব্যেই দেখা যায় যে মাইসিনীয় গ্রিসের অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক কেন্দ্র ছিল স্পার্টা। স্পার্টার রাজা ছিলেন মেনেলাস ছিলেন অ্যাগামেমনের ভাই। ট্রয়ের বিরুদ্ধে যুদ্ধে গ্রিকদের নেতৃত্ব দেন অ্যাগামেমনন। মেনেলাসের স্ত্রী স্পার্টার রানী হেলেনাকে কেন্দ্র করেই গ্রিক ট্রাজান যুদ্ধ শুরু হয়। এই যুদ্ধই ইলিয়াড মহাকাব্যের উপজীব্য বিষয়। ধ্রুপদী যুগের গ্রিসে জীবনযাত্রা ও সংবিধান সমস্ত দিক দিয়েই অন্যান্য গ্রিক পলিসের তুলনায় স্পার্টা ছিল স্বতন্ত্র। স্পার্টানরা বিশ্বাস করত এবং অন্যদেরও বিশ্বাস করাতে চাইতো যে প্রাচীন সময় থেকে নথিবদ্ধ ইতিহাসের সময় পর্যন্ত স্পার্টান সংবিধান ছিল অপরিবর্তিত।
কিন্তু এই দাবি গ্রহণযোগ্য নয়। জে বি বিউরি ও রাসেল মিগস এ হিস্ট্রি অফ গ্রিস গ্রন্থে লিখেছেন, এ বিষয়ে সন্দেহের বিশেষ অবকাশ নেই যে স্পার্টান রাষ্ট্রের বিকাশ ঘটেছিল খ্রিস্টপূর্ব 7ম শতকের অন্তিম লগ্ন পর্যন্ত। প্রথমে রাজতন্ত্র ও পরে অভিজাততন্ত্র থেকে স্পার্টার সংবিধান বিকাশ লাভ করেছিল। সংবিধানের চূড়ান্ত রূপ ছিল অভিজাত ও জনতার মধ্যে সংঘাতের পরিণতি। প্যারা করে দেখো, ঐতিহ্য অনুসারে স্পার্টার সংবিধানের প্রবর্তক লাইকার গাস নানা পরীক্ষা নিরীক্ষা ও ধারাবাহিকতার মধ্য দিয়ে স্পার্টার সংবিধান গড়ে উঠেছিল। স্পার্টার সংবিধান ছিল প্রাচীনপন্থী। এর কারণ মূলত দুটি: এক, স্পার্টার অধিবাসীরা ছিল স্বভাবগত রক্ষণশীল; দুই, স্পার্টার নাগরিকরা সর্বদাই হেলট বিদ্রোহের আতঙ্কে আতঙ্কিত থাকত। রক্ষণশীলতা ও আশঙ্কা স্পার্টার সংবিধানে প্রগতিশীল ধ্যান ধারণার অনুপ্রবেশের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছিল। পূর্ণ বিকশিত অবস্থায় স্পার্টার সংবিধান ছিল 4টি অংশে বিভক্ত: 2 জন রাজা, গেরুসিয়া বা প্রবীণদের পরিষদ, অ্যাপেলা বা সাধারণ সভা এবং 5 জন ম্যাজিস্ট্রেট বিশিষ্ট ইপরেট। 2 গোষ্ঠীর মধ্যে সমঝোতা স্পার্টায় দ্বৈত রাজতন্ত্রের জন্ম দিয়েছিল। একটি গোষ্ঠী ছিল অ্যাগিডাই, যারা স্পার্টায় বসবাস করত। একজন রাজা হতেন অ্যাগিডাই গোষ্ঠী থেকে। অপর গোষ্ঠী ইউরিপন্টিডাই বসবাস করত দক্ষিণ ল্যাকোনিয়ার কোনো স্থানে। এই 2 গোষ্ঠী ঐক্যবদ্ধ হয়ে এক বৃহৎ নগররাষ্ট্র স্পার্টার জন্ম দিয়েছিল। 2 গোষ্ঠীর কেউই রাজতন্ত্রের দাবি ছাড়তে রাজি হয়নি। 2 জন রাজাই ছিলেন সমান কর্তৃত্বের অধিকারী। প্যারা করে স্পার্টার রাজপদ বংশানুক্রমিক হবার ফলে একটা মারাত্মক অসুবিধা দেখা দেয়। অযোগ্য ব্যক্তিরাও রাজপদ পাওয়ার কোনো অসুবিধা ছিল না। জেনোফেনের বর্ণনা অনুযায়ী জানা যায়, প্রতি মাসে রাজা ও এফরদের মধ্যে শপথ বিনিময় হতো। রাজারা প্রতিশ্রুতি দিত যে তারা সাংবিধানিক আইন অনুযায়ী পদক্ষেপ করবে। বিনিময়ে এফররা কথা দিত যতদিন রাজারা আইন মেনে চলবে ততদিন তারা তাদের সুযোগ সুবিধার দিকে নজর রাখবে। এফররা ছিল নাগরিকদের অনুমোদিত প্রতিনিধি। গ্রিক রাজ্যগুলিতে যখন অভিজাততান্ত্রিক প্রজাতন্ত্র গড়ে উঠতে শুরু করে তখনই রাজাদের ক্ষমতা খর্ব করার প্রবণতা লক্ষণীয় হয়ে ওঠে। স্পার্টার রাজাদের বিচার সংক্রান্ত ক্ষমতা অবশ্যই অনেকটাই খর্ব করা হয়েছিল। কেবলমাত্র 3টি ক্ষেত্রে স্পার্টার রাজারা বিচার বিভাগীয় ক্ষমতা ভোগ করত। প্রথমত, কোনো স্পার্টার নাগরিক কর্তৃক সন্তান দত্তক গ্রহণের অনুষ্ঠানের তত্ত্বাবধান করত রাজারা। দ্বিতীয়ত, কন্যার বিবাহের আগে তার পিতৃবিয়োগ ঘটলে সেই কন্যার বিবাহদানের অধিকারী ছিল রাজা। তৃতীয়ত, সর্বসাধারণের ব্যবহার্য রাস্তাঘাট সংক্রান্ত বিষয়ে যাবতীয় বিচার বিভাগীয় ক্ষমতা রাজাকে দেওয়া হয়েছিল। প্যারা করে দেখো, স্পার্টার সংবিধানে অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ছিল প্রবীণদের সভা বা গেরুসিয়া। এই প্রতিষ্ঠান মূলত রাজাদের উপদেষ্টা হিসেবে কাজ করত এবং বিচার সংক্রান্ত দায়িত্ব পালন করত। গেরুসিয়ার সদস্য সংখ্যা ছিল 30। এর মধ্যে 2 জন রাজাও থাকত। বাকি 28 জনকে অবশ্যই ষাটোর্ধ্ব হতে হতো। আক্ষরিক অর্থেই এটি প্রবীণদের সভা। গেরুসিয়ার সদস্যদের নির্বাচিত করত অ্যাপেলা বা সাধারণ সভা। গেরুসিয়ার সদস্যদের নির্বাচিত করত অ্যাপেলা বা সাধারণের সভা। অ্যাপেলার সভার আলোচ্য বিষয় নির্ধারিত করত গেরুসিয়া। যদিও গেরুসিয়ার সদস্যরা সাধারণের সভা বা অ্যাপেলার দ্বারা নির্বাচিত হতো, কোনো সাধারণ মানুষ কিন্তু গেরুসিয়ার সদস্যপদ পেত না। জন্মগতভাবে অভিজাততান্ত্রিক পরিবারের সদস্যরাই গেরুসিয়ার সদস্যপদ লাভ করত। গেরুসিয়া প্রতিষ্ঠানটি অবশ্যই স্পার্টার সংবিধানের অভিজাততান্ত্রিক উপাদান হিসাবে স্বীকৃত ছিল। প্যারা করে, সাধারণ সভা বা অ্যাপেলা ছিল স্পার্টান সংবিধানের অন্যতম তাৎপর্যপূর্ণ প্রতিষ্ঠান। জন্মসূত্রে সকল পুরুষ স্পার্টান নাগরিকই অ্যাপেলোর সদস্য হতে পারত। প্রাথমিক পর্যায়ে অ্যাপেলার সভাপতিত্ব করতেন রাজারা, কিন্তু ক্রমে এই অধিকার এফরদের হাতে চলে যায়। অ্যাপেলা এফরদের নির্বাচিত করত। কোনো বিষয় বিতর্কে লিপ্ত হবার অধিকার অ্যাপেলার ছিল না। রাজা বা গেরুসিয়া যে প্রস্তাব পেশ করত, অ্যাপেলা সেই সম্পর্কে মত দিতে পারত মাত্র। কোনো বিতর্কিত প্রস্তাবের ক্ষেত্রে অ্যাপেলা দ্বিধা বিভক্ত হয়ে যেত। তবে বৈদেশিক নীতি নির্ধারণ, যুদ্ধ ঘোষণা, শান্তি স্থাপন ইত্যাদি বিষয় ছিল অ্যাপেলার এখতিয়ারভুক্ত। রাজপদ সংক্রান্ত বিতর্কের নিষ্পত্তি করত অ্যাপেলা। প্যারা করে দেখো, অ্যাপেলার অস্তিত্ব আপাততভাবে অ্যাপেলার অস্তিত্ব প্রাচীন স্পার্টান গণতান্ত্রিক শাসনের বিষয়টি উদ্ঘাটিত করে। কিন্তু অ্যাপেলার সদস্যরা কেবল ভোট দিয়ে গেরুসিয়ার প্রস্তাবের সমর্থন বা বিরোধিতা করত। বিরোধিতা প্রায় করতো না বললেই চলে, কিন্তু অ্যাপেলার সদস্যদের সংখ্যাগরিষ্ঠ অংশ যদি গেরুসিয়ার প্রস্তাবের বিরুদ্ধে যেত
তবে গেরুসিয়া ও ম্যাজিস্ট্রেটরা অ্যাপেলার অধিবেশন ভেঙে দিয়ে তাদের সিদ্ধান্ত নাকচ করে দেওয়ার অধিকার ছিল। বস্তুত সাধারণের সভা বা অ্যাপেলার ক্ষমতা ছিল সীমিত, প্রকৃত ক্ষমতা কুক্ষিগত করেছিল গেরুসিয়া ও এফররা। তাই ভিক্টর এরেনবার্গ তার ফ্রম স্যালন টু সক্রেটিস গ্রন্থে লিখেছেন, বাস্তব ক্ষেত্রে অ্যাপেলা তার রাজনৈতিক গুরুত্ব অনেকটা হারিয়ে ফেলেছিল। প্যারা করে দেখো, স্পার্টার সংবিধানে অভিনবত্ব নিয়ে এসেছিল এফরদের প্রতিষ্ঠান এফরেট। এই প্রতিষ্ঠানের উদ্ভব কবে ও কিভাবে হয়েছিল তা আদৌ মীমাংসিত বিষয় নয়, তবে অনুমান করা যায় যে খ্রিস্টপূর্ব 8ম শতাব্দীর প্রথমার্ধে এই প্রতিষ্ঠানের জন্ম। অনুমান করা হয় যে স্পার্টার রাজাদের দায় দায়িত্ব বৃদ্ধি পাওয়ার ফলে অসামরিক কিছু কর্তব্য তারা এফরদের হাতে ন্যস্ত করেছিল। খ্রিস্টপূর্ব 7ম শতকে এফরদের রাজনৈতিক গুরুত্ব বৃদ্ধি পেয়েছিল। 5 জন ম্যাজিস্ট্রেটকে নিয়ে এফরদের সংস্থা বা এফরেট তৈরি হতো। মনে হয় রাজনৈতিক অধিকার অর্জনের প্রশ্নকে কেন্দ্র করে একদিকে রাজা ও অভিজাত এবং অন্যদিকে সাধারণ মানুষের মধ্যে যে সংগ্রাম হয়েছিল, এফর পদ সৃষ্টি ছিল সেই প্রক্রিয়ার ফলশ্রুতি। এই সংগ্রামে রাজা ছিল অভিজাত তন্ত্রের সমর্থক আর এফররা ছিল জনসাধারণের প্রতিনিধি। এফরদের নির্বাচিত করত সাধারণ সভা বা আপেলা। জনসাধারণের মধ্যে থেকেই এফররা নির্বাচিত হতো, যা এফর পদের গণতান্ত্রিক চরিত্র স্পষ্ট করে। লটারির মাধ্যমে এফররা নির্বাচিত হতো। এই নির্বাচন ব্যবস্থাকে অ্যারিস্টটল অবশ্য শিশু সুলভ একটি ব্যবস্থা বলে পরিহাস করেছেন। প্যারা করে দেখো, 5টি গ্রাম বা ডেমি নিয়ে স্পার্টা গঠিত ছিল, তাই সম্ভবত এফরদের সদস্য ছিল 5। এফররা ছিল জনসাধারণের নির্বাচিত অভিভাবক। প্রতিটি রাজকীয় কর্তব্যের অতন্দ্র প্রহরী ছিল এফররা। যুদ্ধক্ষেত্রে রাজার সঙ্গী থাকত 2 জন এফর। রাজার সমালোচনা করার ও রাজাকে তাদের সামনে হাজির করানোর পূর্ণ অধিকার এফরদের ছিল। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকের মাঝামাঝি সময়ে এফররা ক্ষমতার দিক দিয়ে রাজাদের সমকক্ষ হয়ে ওঠে। পার্শ্বিক যুদ্ধের পরবর্তী পর্যায়ে এফররা রাষ্ট্রযন্ত্রের ওপর প্রায় নিরঙ্কুশ কর্তৃত্ব স্থাপন করেছিল। যুদ্ধক্ষেত্রে ব্যর্থ সেনানায়ককে বরখাস্ত করার অধিকার তাদের ছিল। স্পার্টার গুপ্ত পুলিশ বাহিনী ছিল সম্পূর্ণ এফরদের নিয়ন্ত্রণাধীন। অ্যাপেলর সভায় সভাপতিত্ব করা এবং তার কার্যাবলী পরিচালনা করার দায়িত্ব ছিল এফরদের। তাই জেনোফেন স্পার্টার কার্যাবলীকে এফর ও অ্যাপেলার কাজ বলে চিহ্নিত করেছেন। শেষ প্যারা দেখো, বিউরি ও মিগস বলেছেন, রাজতন্ত্র কতিপয় অভিজাত শাসকের শাসনতন্ত্র অর্থাৎ অলিগার্কি বা গণতন্ত্র কোনোটাই স্পার্টার সংবিধানের ক্ষেত্রে প্রযোজ্য নয়। স্পার্টার সংবিধানকে এক কথায় বিশ্লেষণ করা কঠিন। বিভিন্ন উপাদানের সমন্বয়ে স্পার্টার সংবিধান গড়ে উঠেছিল। রাজাদের উপস্থিতি ও পদমর্যাদা ছিল রাজতান্ত্রিক শাসনের ইঙ্গিতবাহী। সর্বসাধারণকে নিয়ে গঠিত অ্যাপেলা ও তার ভূমিকা গণতন্ত্রের সূচক। তাই অ্যারিস্টটল মনে করেছিলেন গণতন্ত্র ও অলিগার্কিক শাসনের সমন্বয়ে এক চমৎকার দৃষ্টান্ত স্থাপন করেছিল স্পার্টা। প্রকৃত গণতন্ত্র থেকে স্পার্টার অবস্থান ছিল বেশ দূরে। অ্যাপেলার সদস্য ছিল সমগ্র স্পার্টান জনগোষ্ঠীর সামান্য অংশ। এই সামান্য অংশই ভোটাধিকার লাভ করেছিল। তারাই পেরিওকয় ও হেলরদের উপরে নিরঙ্কুশ আধিপত্য কায়েম করেছিল। বিপুল সংখ্যক পেরিওকয় ও হেলরদের শাসনতন্ত্রে আদৌ কোনো ভূমিকা ছিল না। একথা সত্যি যে কোনো আইন মান্যকারী স্পার্টান নাগরিক অ্যাপেলা বা সাধারণ সভার সভ্য হবার অধিকার লাভ করেছিল, কিন্তু কঠোর সামরিক নিয়মাবর্তিতার অধীনস্থ অ্যাপেলা প্রকৃত স্বাধীনতা কতটা পেয়েছিল তা নিয়ে যুক্তিসঙ্গত প্রশ্ন তুলেছেন ফিনলে তোমরা আন্ডারলাইন করবে। নানা উপাদানের সমন্বয়ে একটি প্রতিক্রিয়াশীল সামরিক শাসন গড়ে উঠেছিল। তো এই ছিল স্পার্টার সংবিধানের প্রধান বৈশিষ্ট্য। এটিকে সংগ্রহ করে তোমরা পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। তোমাদের এই পেপারের সব প্রশ্নের উত্তর আমার চ্যানেলে আপলোড করা আছে, তার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে। তোমরা ভিডিওগুলি দেখে নিও। এছাড়া তোমাদের এসএসসি পেপারের যে 2টি প্রশ্ন বাকি আছে তার ভিডিও ক্লাস নিয়ে খুব দ্রুত তোমাদের সামনে এসে হাজির হচ্ছি। ততক্ষণে তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত জানাবে কমেন্ট সেকশনে, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।